চমৎকার খেলেও মিশর বাদ পড়ে গেল আর্জেন্টিনার কাছে শেষ সময়ে গোল খেয়ে। তো অনেকেই এটা নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন। মিশরের একটি গোল বাতিল হয়েছে সেজন্য এবং যে ফাউলের বিতর্ক এগুলো নিয়ে কথা বলছেন। তো আমিও বেশ কিছু পোস্ট করেছি, সেগুলোতে বলছি যে ফিফা রেফারিং স্বজনপ্রীতি এসব প্রসঙ্গ বাদ। এটাতে হয়তো অনেকে মনে করতে পারেন যে আসলে আমি এ নিয়ে কথা বলছি যে মিশরের সাথে অবিচার হয়েছে এরকম কিছু অভিযোগ করছি ব্রাজিল ফ্যান হিসেবে। আসলে বিষয়টা এরকম নয়। আমি বলতে চাইছি যে এগুলো আসলে ফুটবল বা এতে কমন অংশ। ঠিক আছে, এগুলো কিছু কিছু ক্ষেত্রে সম্ভব হলে অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত। যেমন এক্ষেত্রে একটা জিনিস বলতে পারি যে তো এটা যখন ছিল ভার চেক করে নাই কেন, যে এয়ার নিয়ে কথা উঠেছে, এটা এখন রেফারিরা যতটুকু সম্ভব মানে এ, কথা বলছে নিয়মিত তাদের মাঠে এবং কন্ট্রোল রুমে বসে যারা আছে, কন্ট্রোল রুমের দায়িত্বে দায়িত্বে যারা থাকে তারা তাদের মধ্যে সবসময় কথা চলে এ হচ্ছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় না যে আসলে এটা ভার দেখার মতো কিছু বলে আমার মনে হয়নি। আর যেটা দেখছি এরপর অনেকেই আসলে আপসেট মিশরের জন্য। মিশর ভালো খেলেছে এটার জন্য আপসেট, আবার রাইভালরা যারা ব্রাজিলিয়ান বা আর্জেন্টিনার বিরোধী তারা বিভিন্ন কথা বলছেন। কিন্তু আসলে যদি বলি মানে আমার কাছে এইরকম কিছু আজকে মনে হয়নি। তবে দুই একটা বিষয়ে আছে, যেমন আর্জেন্টিনা আর যে প্রথম ম্যাচে মেসি যে ফাউলটা করেছিল ওইটার জন্য মেসির অন্তত একটা কার্ড পাওয়া উচিত ছিল, হলুদ কার্ড হলেও পাওনা ছিল। এখন সেটাতে অনেকে হয়তো বলেন যে আমার এক ছোট ভাইও বলেছে যে মেসি অনুতপ্ত ছিল, সেটা বোঝা গেছে। এখন অনুতপ্ত থাকলেও সে অপরাধটা করেছে সেটা তো সত্যি কথা। এখন সেই ক্ষেত্রে হয়তো হলুদ কার্ডটা দিলে ফেয়ার হতো। এখন কলিনা যে রেফারির কমিটির হেড এবং 98 2002 বিশ্বকাপের ফাইনালের দায়িত্ব পালন করেছিলেন, সেই কলিনা কিন্তু বলেছিলেন যে এটা মানে আমিও তার একটি ফটো কার্ড দেখেছি যে তিনি বলেছেন যে এটা ফাউল হয়নি, মানে মেসির যে জিনিসটা এটা ইন্টেনশনাল ছিল না, সেই জন্য রেফারি অ্যাভয়েড করেছে। এবং আমি থাকলে একই সিদ্ধান্ত নিতাম। এটা উনি ওনার যে ফটো কার্ড এটা আমি মানে সত্যি কিনা এটা যাচাই করতে পারিনি বা যাচাই করা হয়নি। তবে উনি যদি এটা বলে থাকে তাহলে আসলে এই ক্ষেত্রে আমি বলবো সন্দেহের অবকাশ কম যে মেসির মানে এটা ফাউল ছিল না। মানে ফাউল বলতে হলুদ কার্ড দেখানোর মতো ফাউল ছিল না হয়তো বা। যদিও আমার মনে হয় এটা পাওয়া উচিত, কিন্তু কলিনার উপর আসলে আমি বিশ্বাস রাখতে চাই। কলিনা হচ্ছে রেফারিদের রেফারি, যেটা গুরুদের গুরু যেটা সেটা। তো যদি এটা কলিনা বলে থাকে তাহলে আর কিছু বলতে চাই না। আর আজকে যেটা হয়েছে মিশর অসম্ভব ভালো খেলেছে এবং আমার কাছে মনে হয়েছে যে একটা সময় যে হচ্ছে আমি সবসময় একটা কথা বলি যে 22 বিশ্বকাপেও বলেছিলাম তখন ইয়াতে যে আর্জেন্টিনা একটা ম্যাচও আগে গোল খেয়নি, আগে গোল খেলে কেমন করে সেটা দেখার ইচ্ছে আছে আমার। তো এই বিশ্বকাপে এসে আর্জেন্টিনাকে আজকেই গোল খেতে দেখলাম। প্রথমে গোল খেলো, কিন্তু প্রথমে গোল খেয়ে কিন্তু তারা কিন্তু মনোবল খারাপ ছিল বা এতে এরকম কোনো কারণ নেই, এটা ভাবার কোনো কারণ নেই। তারা বরং পুরো রিদম নিয়ে খেলেছে, যেটা দেখলাম। আমার কাছে প্রথম দিকে অবশ্য আমি নেটে মানে অনলাইনে খেলা দেখার কারণে আমার একটু সমস্যা হয়েছে। প্রথম দিকে আমি প্রথম গোলটা মিশরের যে গোলটা দিল এবং মেসি যে গোলটা দিল ওই সময় পেনাল্টি মিস করলো, ওই সময় আমি দেখতে পারিনি খেলা ইয়াতে। তো ওই সময়ের এটা আমি টোটাল ডিসকানেক্ট ছিলাম। পরবর্তীতে যতটুকু দেখেছি আমার কাছে মনে হয়েছে যে আর্জেন্টিনা সম্ভবত আজকে এই বিশ্বকাপে তাদের সেরা 45 মিনিটটা আজকে খেলেছে। এতে সেরা খেলাটা এই প্রথম 45 মিনিটে খেলেছে। এখন পরবর্তীতে এটা নিয়ে একটি পোস্ট করেছিলাম যে দ্বিতীয়ার্ধে হয়তো বা এর চাপটা ধরে রাখলে গোল পেতে সমস্যা হবে না। ওমা দেখি যে দ্বিতীয়ার্ধে মিশর উল্টো গোল করে বসে আছে। এরপরও আমার কাছে যেটা মনে হয়েছে আর্জেন্টিনা যেভাবে চেপে ধরেছিল শেষ সময়, মানে আমার কাছে মনে হচ্ছিল যে গোল পেয়ে যাবে যাবে যাবে, ঠিক সেটাই হলো। এবং আর্জেন্টিনা হচ্ছে যেটা ভালো গোল পেয়েছে ভালো খেলার জন্য, সেটা যেমন ঠিক তেমনি মিশরও কিন্তু নিজের যে মিশরকে আমি আশা করেছিলাম গোল দেওয়ার পর আরেকটু ভালোভাবে চেপে ধরবে বা চাপ প্রয়োগ করবে। আর মিশর একটু বেশি ডিফেন্সিভ হয়ে গিয়েছিল বলে আমার মনে হয়েছে। আমি অবশ্য যেটা বললাম অনলাইনে খেলা দেখার কারণে আমি অনেক কিছু মানে বাফারিং এর জন্য ঠিক মতো খেলাটা করতে পারিনি। যদিও দ্বিতীয়ার্ধে ভালোই ছিল, সংযোগটা ভালোই ছিল, তারপরও আমার আর মানে একটু সমস্যা হয়ে গেছে দেখতে। তো এই জন্যই বলবো যে আর্জেন্টিনার সহ যে হাই ভোল্টেজ ম্যাচগুলো আছে সবগুলো আসলে টিভিতে দেখার চেষ্টা করা উচিত, নয়তো আসলে খেলার অনেক কিছুই মিস হয়ে যাবে। তো
যাই হোক, প্রসঙ্গে ফিরি। এখন যেটা বলি, মিশরকে আসলে অভিবাদন জানাতেই হয়। এত সুন্দরভাবে মানে আর্জেন্টিনাকে চাপে ফেলেছে এবং সেটা আর্জেন্টিনার ঘাম ঝরিয়ে ছেড়েছে, মানে এটা কিন্তু কম কথা নয়। তো আর্জেন্টিনার ক্ষেত্রে ওয়েক আপ কল, যেটা আমি বারবারই বলি, আর্জেন্টিনা এই বিশ্বকাপে যদি শিরোপা জেতার জন্য একটা দলকে বেছে নিতে হয়, সেটা আমি আর্জেন্টিনাকে নেব, আছে ফ্রান্সের চেয়ে কিছুটা হলেও। কারণ আর্জেন্টিনাতে মেসি দেখা যাচ্ছে যে যে পরিমাণে মেসি যতটা ভালো খেলছে তার চেয়েও বেশি একটা বিষয় হচ্ছে সতীর্থদের যে তার জন্য যে ডেডিকেশনটা, এটা অন্য লেভেলের ইয়াতে আছে। এই দলটার সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা। আমি হয়তো আর্জেন্টিনা সাপোর্ট করি না, কিন্তু আর্জেন্টিনার এই দলটা আমি ফলো করছি হিসেবে এটাকে আসলে আমি এই দলটাকে আমি খুব পছন্দ করি। এই জন্য এরা ক্লাবের হয়ে যেমন তেমন খেলুক, কিন্তু ন্যাশনালের হয়ে খেলতে গেলে এরা যেভাবে নিজেদের উজাড় করে দেয়, এটা অবিশ্বাস্য। এবং লাতিন আমেরিকাতেও বলা হয় যে আর্জেন্টিনার ফ্যান বেশি। এটার একটা কারণ আছে যে এটা এতে একটা উক্তি ব্যবহার করে, যেটা শুনেছি, এটা তো আর দেখিনি বা শুনিনি কারো কাছে নিজ কানে, যেটা মানে এতে পড়েছি আর কি। এটা হচ্ছে যে লাতিনরা আর্জেন্টাইনদের বেশি পছন্দ করে। এটার কারণ হচ্ছে, বলে যে ব্রাজিল ফুটবলটা খেলে মস্তিষ্ক দিয়ে, কিন্তু আর্জেন্টাইনরা ফুটবলটা খেলে হৃদয় দিয়ে। এই যে হৃদয় দিয়ে খেলা, এটার কারণে আসলে মেসির প্রতি তাদের যে ডেডিকেশনটা এই টিমের, এটা গড়ে ওঠাটা খুব সহজ হয়েছে। তো এবং কি ভাগ্যটাও ওদের দিকে 21 সাল থেকে রিভার্স হওয়াতে মানে আর্জেন্টিনা এটার একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। এবং কোনো দলকে মানে আর্জেন্টিনাকে হারাতে হলে আগে ভাগ্যকে হারাতে হবে। মানে আর্জেন্টিনার পক্ষে যে ভাগ্য, সেটাকে বিট করতে হবে, এটাই বলবো। এখন আপনি ফিফার নিয়ে অনেক কথা বলবেন, রেফারিং নিয়ে অনেক কথা বলবেন, স্বজনপ্রীতি হয় না সেটাও আমি বলবো না। আমি দু একটা কথা বলতে গেলে আমিও যুক্তি দেবো হয়তো, কিন্তু কথা হচ্ছে কিছু বিষয়ে ডিসিশন থাকে রেফারির হাতে। এখন সেগুলোতে আসলে রেফারি যদি 2 নাম্বারই করে বা রেফারির টান থাকে, সেটা নিয়ে আসলে কি বলা যায়? সেটা নির্দিষ্ট যাতে, এটা যতক্ষণ পর্যন্ত আপনি প্রমাণ করতে পারছেন না, দাবি করতে পারেন করে যান, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই আর্জেন্টিনা যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর মতো দল এবং চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে, সেটা নিয়ে মনে হয় না কারো কোনো দ্বিমত থাকবে। তো আমি যখন হচ্ছিল চিন্তা করছিলাম যে আর্জেন্টিনা বিদায় হয়ে যাবে, অন্তত সেমি পর্যন্ত যদি না যায় আর্জেন্টিনা, তাহলে বিশ্বকাপটা আসলে আমরা দেখবো কিভাবে। যদিও আমার প্রিয় দল বাদ গিয়েছে, কিন্তু তারপরে একটা উত্তেজনা তো থাকে, এটা একটা বিষয় আছে। তো আমার দেখলাম যে আমি আমার যে ভাগিনার সাথে খেলা দেখছিলাম, সেটাতে বলছিলাম যে আর্জেন্টিনা দেখবি যে শেষ সময় গোল দিয়ে ঠিকই ম্যাচ বের করে নেবে, এবং সেটাই হলো। যাই হোক, তো এতে আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ অর্থাৎ কোয়ার্টারে হয়তো প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছে কলম্বিয়া অথবা সুইজারল্যান্ডকে। তো আমার মনে হয় যে কলম্বিয়াকে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে, এবং যদি কলম্বিয়াকে পায় সেক্ষেত্রেও আমি আর্জেন্টিনাকেই এগিয়ে রাখবো, কারণ চেনা প্রতিপক্ষ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কলম্বিয়ার যে ধাঁচের ফুটবল খেলে, মানে আর্জেন্টিনা এটার সাথে পরিচিত, সেই অনুসারে গেম প্ল্যান সাজাবে। এবং এই টিমটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে ডেডিকেটেড এবং ভিশনারি আছে, প্লেয়ার গুলোর ভীষণ ভিন্ন। যেটা পর্তুগাল টিমের ক্ষেত্রে আমি যতগুলো কথা বলেছি সেটা মিসিং ছিল। তো পর্তুগাল সেটার ফলও পেয়েছে হাতে নাতে। এবং কি বাকি দলগুলোর মধ্যে যেটা বলি, ফ্রান্সের কথা বলবো ফ্রান্সের যে জিনিসটা এখনো কিছু আছে, যেটা যেই শক্তিতে তারা এখন উঠছে, সেটাকে যদি এই দুই প্রতিপক্ষে দেখা হয়, এটা একটু অপ্রাসঙ্গিক কথা বলছি, মানে এতে যে দুই প্রতিপক্ষ যদি একই সেই পরিচিত দুই প্রতিপক্ষ 22 সালের যে দুইজন ফাইনাল খেলেছিল দুই দল, সেই দুই দলের যদি ফাইনাল মুখোমুখি হয়, এখানেও আর্জেন্টিনাকে আমি এগিয়ে রাখবো একটাই কারণে, 22 সালেও আর্জেন্টিনা ফ্রান্স যেভাবে খেলে উঠেছে, এইবারও সে এটা আরো একটু আপডেট ভার্সন খেলছে, আপগ্রেড খেলা, কিন্তু দুর্বলতাগুলো দেখা যাচ্ছে এবং আর্জেন্টিনার এগুলো খুব ভালোভাবে জানা আছে। এখন কথা হচ্ছে ফ্রান্স যদি উঠে সাপোজ, তাহলে তারা কিভাবে এটা ধরে নেবে, মানে এটাকে গতবারের যে সমস্যাটা সেটা দূর করবে, সেটা দেখার বিষয় আছে। সেটা যদি করতে পারে তাহলে হয়তো আছে। এটা এখনো আসলে ফাইনাল পর্যন্ত কথা বলার সময় হয়নি। তারপরেও আমি এটা বলছি একটা জিনিস বোঝানোর জন্য, যে আর্জেন্টিনা কেন এগিয়ে আছে, এটার জন্য একটা জাস্ট একটু উদাহরণ দিলাম। হয়তো আমি টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল হয়তো অনেক কিছু নিয়ে কথা বলতে পারি বা বলার চেষ্টা করতে পারি, কিন্তু আসলে আমি টেকনিক্যালি যে কোনো কারণে হোক টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল অ্যানালাইসিস গুলো করছি না, এমনি জাস্ট সাধারণ একজন দর্শক হিসেবে কথা বলার চেষ্টা করছি। তো সেই হিসেবে আসলে ভুল ত্রুটি হলেও হতে পারে বা মনে হতেই পারে, সেটা ভিন্ন বিষয় আপনার। তবে আপনার কি মনে হয়, আপনি সেটা নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারেন। আর এতে কমেন্টে দেয়া লিঙ্কে ক্লিক করে আমার
স্পোর্টস ল্যাব ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে।